রায় সাহেব, আপনার তো হিসেবের খাতা খুব প্রিয়। ভালো করে হিসেবের খাতায় আজকে 3 ঘন্টা লিখে রাখুন। তার কারণ জমা আর খরচের হিসাব আজ থেকে শুরু হয়ে গেছে। আর এবারের হিসেবটা আমি নেব না রায় সাহেব, এবারের হিসেবটা নেবে সাধারণ মানুষ, যাদের সাথে আপনি দিনের পর দিন জীবনের দাম নিয়ে সওদা করেছেন। কি সবাই হিসেব চাইবেন তো? ছোড়া তো দেখছি রাজনীতিতে আমাদের চেয়ে কোন অংশে কম নয়। বুঝলেন তাহলে এখনই এই অবস্থা, চেয়ারে বসলে কি হয়? ও মাই, কিছু তো একটা করুন। আপনারা সবাই শান্ত হন, শান্ত হন। আমি তো কথা দিয়েছি, হ্যাঁ, এই বোধন খারাপবাবুর সামনে। না না, তার মানে বোধনবাবু স্বীকার করে নিচ্ছেন, বোধনবাবু স্বীকার করে নিচ্ছেন যে উনি জেনে শুনে এতগুলো নিরীহ মানুষের এই ক্ষতিটা করেছেন। আর উনি টাকা তো দিচ্ছেন। কি করে দেবে বাবা ক্ষতিপূরণ? যে নিরীহ মানুষগুলোর প্রাণ গেছে, যে মানুষগুলোর অঙ্গহানি হয়েছে, শুধুমাত্র টাকা দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে তো? টাকা চাই না, মানে মানে জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। একবারে সব হিসেব মেলাতে গেলে কোথাও একটা ভাগ থেকে যাবে। একটা একটা করে হিসেব মেলাতে হবে। টাকা দিয়ে যেমন সবকিছু হয় না, একথা যেমন সত্যি, আবার ওই টাকাই সাময়িক সংকট মেটাতে পারে, এটাও সত্যি। তবে সেটা কখনোই 25,000 টাকা নয়। মৃতের পরিবার পিছু আমরা 3 লক্ষ টাকা, আর যাদের যাদের অঙ্গহানি হয়েছে তাদের পরিবার পিছু 1 লক্ষ টাকা আমরা দাবি জানাচ্ছি। মামাবাড়ি আবদার নাকি? হ্যাঁ, মামাবাড়ি আবদার। টাকা কি গাছে ফলে? 1 টাকাও দেবো না আমি, 1 টাকাও দেবো না। টাকা দেবো না বলছে, টাকা টাকা দেবো না বলছে, টাকা দেবে না মানে? আরে আপনারা শান্ত হন না, শান্ত হন। আমি বলছি হবে, সব হবে। আপনাদের চাহিদা মতো সব টাকা দেয়া। কিন্তু এত টাকা? নরম সরম মেয়েটা কি ছিল আর কি হয়ে গেল? ঠিক বলেছো, জানো, ঠিক বলেছো। আচ্ছা, তোমরা এরকম করছো কেন বলো তো? ওকে একটু সময় দাও না, ও ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ভুলটা আমাদেরই হয়েছে, ওইভাবে হাসাটা আমাদের একবারেই ঠিক হয়নি। দেখো, যেটা আমাদের কাছে মজা সেটা তো ওর কাছে মজা নয়, তাই না? দাগা পেয়েছে, মনে বড় দাগা পেয়েছে রে মেয়েটা। আমি তাই তো বলছি, পারো ওর একটা কিছু হওয়ার দরকার, না হলে ও সারাটা জীবন কিভাবে কাটাবে? আমার চোখের সামনে আমি আমার মেয়েকে এইভাবে বিধবা অবস্থায় কি করে দেখবো? কি করে আমি পারবো না দেখতে, মিমি, আমি সত্যি পারবো না। মিমি, তুমি একদম চোখের জল ফেলবে না, একদম না। আচ্ছা, সারা জীবন কি সবার একরকম যায়? হ্যাঁ, চিরকাল একরকম যাবে? তুমি দেখো না, রত্না আবার নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে। তুমি দেখো, আমার কথাটা শোনো তুমি। আচ্ছা, একটা কথা তোমাদের বলাই হয়নি, তোমাদের ছেলে নমিনেশন ফর্ম তুলে এনেছে। আর শুধু তুলেই আনেনি, রায়বাড়িতে গিয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে একেবারে পাকা রাজনীতিবিদদের মতো টক্কর দিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না। বলছি, আমি একটু কথা বলি। রত্না, পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে থাকা মানে কিন্তু নতুনকে অস্বীকার করা নয় রত্না। দেখো ভাই, আমি জানি অম্লান তোমার জীবনের এক চূড়ান্ত সত্য, ওকে তুমি কোনোদিন মন থেকে মুছতে পারবে না, আমি জানি সেটা। কিন্তু তার মানে তো এটা নয় ভাই যে তুমি সারা জীবন শুধুমাত্র স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবে। রত্না, পারু ঠিকই বলছে মা। একবার পারুর কথাটা ভেবে দেয়, আমার জীবনটাকে
গুছিয়ে নেওয়া যায় না? তোমার কোনো কথাই আমি কখনো অমান্য করিনি। তুমি যদি চাও এমনটা হোক, তাহলে এবারেও তাই হবে। কিন্তু তোমরা, আমি তোমাদের বলছি, তোমাদের একটা কথা বলতে চাই আমি। একটা বিধবা মেয়েকে সবাই কখনো করে মাত্র, কখনো করে মাত্র। হ্যাঁ, যে স্কুলটা কিনবেন বলে আপনি খুব চেষ্টা করেছিলেন কিন্তু পারেন। এ আবার কেমন করে কথা বলছো খোকা? গুরুজনদের সাথে এরকম করে কথা বলতে আছে? বলছিলাম কি রায় সাহেব, আমার খোকা কিন্তু খুব ভালো ছেলে, কিন্তু কি জানেন তো, শহরে পড়াশোনা করতে গেছিল তো, জানেনই তো শহরের ছেলে মেয়েদের। আমার খোকার কচি মাথা পেয়ে একেবারে মুড়ে খেয়ে নিয়েছে। রায়বাবু, পুত্র যতক্ষণ আয়ত্তের মধ্যে থাকে ততক্ষণই পাথ্যে। যত্রতত্র যেতে শুরু করলেই পদ বুদ্ধি মাথায় নিয়ে বাড়ি ফেরে। অমন করে বলছো কেন বলো দেখি? আমার খোকার মতো অমন খোকা তুমি আরেকটা এনে দেখাও দেখি। না না, খাসা ছেলে, খুব ভালো ছেলে। সবে স্কুলে ঢুকেছো, বেশি মেলামেশা করো না সবার সঙ্গে। যদি কোনো অসুবিধা হয় তুমি সরাসরি আমার কাছে চলে আসবে, ঠিক আছে? আমি আসছি। যাচ্ছ যাও, কিন্তু বুঝে শুনে কথা বলবে, যার তার সাথে কথা বলতে যাবে না।